হবে করা হয়েছে তখন গণভোট ছাড়া রাজি হয়েছে। দেখেন এখানে প্রথমে প্রস্তাব আসছে হচ্ছে সংবিধানকে স্থগিত করে একটা আদেশ জারি করার জন্য, কারণ সংবিধান থাকা অবস্থায় রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন, অধ্যাদেশ দিতে পারে। বিএনপি কিন্তু তার এমবার্গো কিন্তু বলে দিল প্রধান উপদেষ্টাকে যে আমরা এইটাই সিগনেচার করি নাই, সো এটা নিয়ে আবার ক্যাচাল হবে, এটা কিন্তু বলে দিল। তারপরে যখন এটাই থাকলো বলবৎ, তখন বিএনপি কি করলো? বিএনপি বলল যে বিএনপি ভোট, এই ভোটের পক্ষে হা ভোট দেওয়ার কথা না ভোট দেওয়ার কথা কিছুই বলে না। তখন সমান ওই পক্ষ থেকে আসা শুরু করলো বিএনপি না ভোটের পক্ষে কাজ করছে, যে এই গণভোট কোনোভাবেই সম্ভব না, ঠিক না। আপনি হচ্ছে ওই বললাম না চেরি পিকিং এর মতো, আপনার সংবিধান চান আমাদের লবণের মতো, যা যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার। গণভোট বিএনপি বললো যে যদি হয় তাহলে একদিনই হতে হবে। কেন হতে হবে? যে একটা তো আমি জানতেই আছি এটা কোনো আমার আইনের মধ্যেই নাই, সংবিধানেই নাই এখন গণভোট। এই গণভোট দিতে যাওয়ার আগে আরেকটা গণভোট দেওয়া দরকার, যে গণভোটটা হবে কি হবে না। সংবিধান দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, সংবিধান দেখিয়ে সবকিছু করা হয়েছে। আপনি যে সেম সংবিধান বাংলাদেশের মানুষকে আবার দেখান, বাংলাদেশের মানুষ এখন আর, বাংলাদেশের তরুণ সমাজ গণঅভ্যুত্থান শিখে গেছে। আপনি জোর করে বললে তো হলো না, আপনি জোর করে শপথ নিলে তো হলো না। ব্যারিস্টার তানিয়া আমির কি বলছে? আমি যদি একজন লয়ার হিসেবে বলি, ব্যারিস্টার তানিয়া আমির বলছে যে একদিনে দুইটা শপথ নিতে পারে না। তাহলে তো এই যে বিরোধী দল তো শপথ দুইটা নিয়েছে, তাহলে তো ওনাদের সংসদ শপথ বাতিল। যদি সংসদের বাতিল হয় তাহলে তাদেরকে আপনি ডেপুটি স্পিকার বানাবেন কিভাবে? দর্শক, বিরতির পর চ্যানেল সংলাপ অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিরতি পর যেতে চাই আল মামুন রাসেলের কাছে। আল মামুন রাসেল, জামায়াত নিয়ে, জামায়াতের স্ট্যান্ড নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, তারা এক জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়াতে পারে না। যেমন যদি বলি, এইভাবে বলি, শপথ গ্রহণের অনুষ্ঠানে তারা বলেছিলেন সংসদের শপথ গ্রহণ করবেন না, এবং যদি জুলাই দুঃখিত সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করা না হয় বিএনপি, কিন্তু পরবর্তী করলেন। আবার ইদানিং যা বিএনপি এগিয়ে এসেছে, তাদেরকে সংসদের ডেপুটি স্পিকার দেওয়ার একটা প্রস্তাব তারা করেছেন। একটি জায়গায় বলা হচ্ছে জামায়াত আপাতত জুলাই সনদের বাস্তবায়ন না হলে এই পদটা তারা নিতে চায় না। আমার প্রশ্ন হলো, তারা কি কথা স্ট্যান্ড থাকতে পারবেন, নাকি কয়েকদিন পর গিয়ে ঠিকই বলবেন যে আমরা ডেপুটি স্পিকার চাই? আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি ডেপুটি স্পিকার প্রস্তাব দিতে হবে কেন? আপনার প্রস্তাব দিতে হবে, আপনার প্রস্তাব দেওয়ার কি মানে প্রস্তাবটা দিতে হবে কেন? এটা তো গণভোটে পাশ হয়েছে, যে গণভোটে পাশ হয়েছে, গণভোটের যে প্রশ্নগুলো ছিল 30টা এর প্রস্তাবনা পাশ হয়েছে, গণভোটে 59% মানুষ জনগণ ভোট দিয়েছে, এটা তার অধিকার। সংস্কার পরিষদের শপথ না নেওয়ার ডেপুটি স্পিকার, এটা তো আপনি না করলে এটা আপনার বিষয়, আপনি এটা দেওয়ার কে, মানে এটা তো তার অধিকার। আপনি দিচ্ছেন কেন? এটা তো আপনার দেওয়ার বিষয় না। আমি টাকা পাই 100 টাকা, ওদিকে টাকা পাই 100 টাকা, আপনি আমাকে 20 টাকা দিয়ে ধর নেই কেন নি? আপনি তো আমি তো টাকা পাই, আপনি তো ঋণগ্রস্ত, আপনাকে প্রস্তাব দিতে হবে কেন? আপনি জনগণের 50% ভোট পেয়ে আপনি জনগণের দেশের প্রধান হয়েছেন, দেশ চালাচ্ছেন, কিন্তু 59% মানুষ তো ভোট দিয়েছে, দেশটা কিভাবে চলবে? দেশের বিরোধী দল ডেপুটি স্পিকার পাবে, এটা জনগণ ভোট দিয়ে বলেছে। আপনি যে সেটি শপথ গ্রহণ করলেন না, সে অধিকার দিতে চাচ্ছেন না, অধিকার না দিয়ে 100 টাকা না দিয়ে আপনি 20 টাকা দেওয়ার জন্য আপনি বললেন যে এটা নাও, কেন প্রস্তাবটা আপনি দিতে হবে কেন? বিএনপি স্ট্যান্ড নিতে পারে কিনা? তারা বলছে গণভোটের চেয়ে আমাদেরকে জনগণ আমাদের 31 দফার উপর ভিত্তি করে আমাদেরকে ভোট দিয়েছে। যদি এটা হয়, সেই দফার উপর যদি এটা হয়, আপনি আমাকে বলেন, কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করেন। আপনি নির্বাচন আগে ইশতেহার দিয়েছেন, শুধু ইশতেহারের উপরে তো আপনাকে জনগণ ভোট দেয় নাই। আপনি নির্বাচন আগে বলেছেন গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য বলেছেন, আপনি নিজেই বলেছেন গণভোটের প্রস্তাবটা কিন্তু বিএনপির পক্ষ থেকে ছিল। গণভোটের প্রস্তাবটা সে প্রস্তাবের ভিত্তিতে কখন হবে এটা নিয়ে প্রশ্ন আসছে। এটাকে আওয়ামী লীগ এই কি নির্বাচনের দিন হবে, নাকি আগে হবে, নাকি পরে হবে? বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন তখন যে এটা গণভোট সালাউদ্দিন সাহেব বলে নাই, রাজিও ছিল না। পরে যখন জবরদস্তি করা হয়েছে তখন গণভোট ছাড়া রাজি হয়েছে। দেখেন এখানে প্রথমে প্রস্তাব আসছে হচ্ছে সংবিধানকে স্থগিত করে একটা আদেশ জারি করার জন্য, কারণ সংবিধান থাকা অবস্থায় রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন, অধ্যাদেশ দিতে পারে, 93 আলোকে দিতে পারে না। তখন বলা হয়েছিল তাহলে সংবিধানটাকে স্থগিত রাখতে হবে, কারণ এর আগে 77-এ যে গণভোটটা আয়োজন করেছেন জিয়াউর রহমান সাহেব, তখন কিন্তু সংবিধানকে স্থগিত করা হয়েছিল, কারণ গণভোটটা সংবিধানে ছিল না। তখন প্রস্তাব আসছিল যে তাহলে এটা সংবিধানটাকে স্থগিত করা হোক। বিএনপি বলে না, সংবিধান যদি স্থগিত করে রাষ্ট্রপতি যদি বাদ দেয় তাহলে কি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, করা যাবে না। বিএনপি যখন করা যাবে না বলেছে, তখন আবার ওনারা বলেছে তাহলে ঠিক আছে, তাহলে এটা কিভাবে হবে? কারণ আমাদের কনস্টিটিউশন
142 দিয়ে 2/3 মেজরিটি আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন, কিন্তু সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার আছে যেটা আপনি 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না। সেটা আমাদের সাতের খতে বলা আছে, আমাদের সংবিধানের সাথে খতে বলা আছে 142 দিয়ে সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি পরিবর্তন করতে পারবেন না। যেমন আমাদের বেসিক এবং কি বলেছে, প্রথম এই সংবিধানের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আপনি পরিবর্তন, প্রথম পার্টের 4 কতে বলা আছে শেখ মুজিব জাতির পিতার প্রতিকৃত সব জায়গায় ঝুলাইতে হবে, শেখ মুজিবের ছবি সব জায়গায় ঝুলাইতে হবে। আপনি যদি সেটা পরিবর্তন করতে চান 2/3 মেজরিটি আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনাকে পরিবর্তন করতে হবে হচ্ছে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, কারণ সেখানে সাতের খতে বলা আছে আপনি এটা 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না, আপনাকে গণপরিষদ লাগবে। তো তখনই প্রশ্ন আসে তাহলে গণপরিষদ হলে তাহলে কিভাবে এই জিনিসগুলো, তাহলে তখন প্রস্তাব আসে তাহলে গণভোটের মাধ্যমে হোক। জনগণ যদি মনে করে জনগণ যদি গণভোটে হাঁ দেয় তাহলে আমরা এটা মেনে নিব। এটা তো আপনি জনগণকে সংশোধিত। খুশি করার জন্য বললেন, আপনি তো হাঁ ক্যাম্পেইন করলেন। আপনি যদি হাঁ ক্যাম্পেইন না করতেন তখন থেকে বলতেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বর্তমানে, উনি যদি বলতেন আমরা হাঁ মানি না, আমরা গণভোট মানি না, যারা ভোট দেওয়ার দেখ। আমি মনে করি 59% যে ভোট পেয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি ভোট হচ্ছে বিএনপির ভোট, যারা হায় ভোট দিয়েছে। তার মানে জনগণ আপনাকে তো হাঁ দেখে ভোট দিয়েছে। তো সুতরাং আপনি জনগণ একটা মানবেন, এটাকে চেরি পিকিং এর মতো। আমার ইংরেজিতে একটা কথা আছে চেরি পিকিং, মানে আপনার যে জিনিসটা ভালো লাগবে আপনি সেটা নিবেন, আর যে জিনিসটা ভালো লাগবে না সেটা নিবেন না। আপনার জিনিসটা ভালো লেগেছে যতটুকু, এ সরকার যে সরকারকে বলি আমরা বলি যে সাংবিধানিক সরকার না, অনেকে বলে, এবং এই সরকার 2টা নির্বাচন আয়োজন করেছে। একটা নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন, আর আরেকটা নির্বাচন হচ্ছে গণভোট। তাহলে আপনি একটাকে গ্রহণ করলেন চেরি পিকিং এর মতো, আর আরেকটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। আপনি তো মাত্র 50% জনগণের পেয়েছেন, ওই হিসেবে কিন্তু আপনি তো 59% জনগণের প্রশ্ন পারেন না। ওই জায়গায় সংসদ যেহেতু সার্বভৌম, সেক্ষেত্রে তারা বলছে সংসদে গিয়ে এই জিনিসটা পাস হোক। সংসদে গিয়ে আপনি কি পাস করবেন? যে আপনি যদি গণভোটের সংসদে বিষয়টা। গিয়ে কি পাস করবেন? আপনার তো অর্ডার আছে, আপনাকে যখন শপথ নেওয়া হয়েছে তখন 2টা চিঠি দেওয়া হয়েছে, একটা হচ্ছে গণপরিষদের চিঠি, আর আরেকটা হচ্ছে আপনাকে এর চিঠি, 2টা চিঠি দেওয়া হয়েছে। আপনি তো একটি গ্রহণ করলেন না। আর সংসদ তো পারবে না এই পরিবর্তন করতে। আপনি যেমন মূলনীতি পরিবর্তন করতে চান, একবার আপনার এরশাদের আমলে আপনি দেখেছেন আমাদের যে হাইকোর্ট আছে, হাইকোর্টকে বিভিন্ন বিভাগে নেওয়ার চেষ্টা করেছিলেন, উনি চেষ্টা করেছিলেন, সংবিধানের মাধ্যমে চেষ্টা করেছিলেন। তখন অ্যাপ্লাই ডিভিশন আদেশ দিয়েছে যে আমাদের দেশ যেহেতু হচ্ছে আপনার প্রাদেশিক দেশ না, তো সুতরাং এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত। সুতরাং আপনি অ্যাপ্লাই ডিভিশন আদেশ দিয়েছে বেসিক স্ট্রাকচারে গণপরিষদ ছাড়া, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া সাধারণ পরিষদ এটাকে পরিবর্তন করতে পারবে না। পরবর্তীতে এরশাদের আদেশকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তো সুতরাং আপনি যদি মূলনীতিতে হাত দিতে চান তাহলে এই সংসদ দিয়ে আপনি পারবেন না। আপনার সংসদে কি পাস করবেন? আপনার তো ক্ষমতাই নেই। আপনার 2/3 মেজরিটি 142 দিয়ে আপনি তো বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। আপনার তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, গণপরিষদ লাগবে। তো সুতরাং আপনার একটা জিনিস ভালো লাগবে, আপনি সেটা বলবেন। আপনি বলেন যে শপথটা কি নেই, শপথটা নাকি সংবিধানে নেই। শপথটা সংবিধানে না। আচ্ছা আমাকে আপনি বলেন তো, যিনি আপনাকে নির্বাচিত করেছেন, মানে যিনি আপনাকে যে ইলেকশন আয়োজন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে শপথটা গ্রহণ করেছে, এটা কি আমাদের সংবিধানে আছে? উনি তো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন, এবং কি উপদেষ্টারা যারা তারা মন্ত্রীদের শপথ গ্রহণ করেছেন, সেটা তো আমাদের সংবিধানে নেই। তো তাহলে তারা যে বাবা সন্তানকে করেছে, প্রসব করেছে, সে বাবার শুরুটাই তো অবৈধ, তো তাহলে তার সন্তানও তো অবৈধ হবে। আমি মনে করি বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হবে কি জানেন ভবিষ্যতে? আপনি যদি গণভোটকে আজকে যদি আদালতে ঘাড়ে ঠেকিয়ে আপনি যদি গণভোটটাকে আজকে আদালতের মাধ্যমে যদি আপনি বাতিল করেন, ভবিষ্যতে আপনি যে নির্বাচিত হয়েছেন এই নির্বাচনটাও বাতিল হয়ে যাবে। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই নীলোফার চৌধুরী মনি। আসলে কি বিএনপিকে 2/3 আসন পাওয়ার পর অনেকটা কথা উল্টে গেল কিনা? অনেকে বলছেন যে আসলে গণভোটে বিএনপি রাজি হওয়ার পর আবার এটাও অভিযোগ যে গণভোটে রাজি হয়েছেন নির্বাচনটা দেওয়ার জন্য। কেউ বলছেন এই এক ধরনের প্রতারণা। আপনি কি বলবেন? আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন গণভোটের বিষয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল, বিএনপি জুলাই সনদ মানবে না, বাস্তবায়ন করতে চাইবে না, এরকম অভিযোগগুলো ছিল। আসলে কি সামনে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে? দেখেন, অনেকগুলো কথা শুনলাম। একটা ডিগ্রি থাকলে অনেক রকম কথা বলা যায়, কিন্তু সংবিধান তো ওই কথা বলে না। সংবিধানের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই, কারোরই কোনো উপায় নেই। এটা কি নির্বাচন আগে বুঝে নেই? আমরা বিএনপি অনেকবার বলেছে যে এই গণভোট কোনোভাবেই সম্ভব না, ঠিক না। তখন তারা বলছে যে আপনার ওইখানের যে চিফ ছিল কি বিদেশি আমেরিকান আলী রিয়াজ সাহেব, উনি একচেটিয়া যা ইচ্ছা তাই করেছে। বিএনপির সামনে একটাই কাজ ছিল, সেটা নির্বাচন, যে কোনোভাবে নির্বাচনকে হতে হবে, নইলে দেশটা থাকবে না।
এটা যে কোনো পুরখা বাংলাদেশের মানুষ বুঝেছিল। তো বিএনপি মানে এই জন্য গণভোটের বিষয়টা বিএনপির প্রত্যেক কৌশল। প্রত্যেকটা ব্যাপারে বিএনপি এমবার্গো দিয়েছে, প্রতিটা ব্যাপারে। প্রথমে যখন গণভোটের কথা আসলো বিএনপি, আপনি খেয়াল করেন, খালি রাসেল বললে হবে না, আপনি খেয়াল করেন বিএনপি এমবার্গো দিয়েছে। তারা বলছে যে তারা আন্দোলন করবে, তারা নির্বাচন চায় না, গণভোট ছাড়া তারা নির্বাচন চায় না। জামাত স্ট্রেট বলেছে, সঙ্গে এনসিপিকে নিয়ে, তার মানে সরকার এনসিপিকে নিয়ে জামাত বলা মানে সরকারের মদত সহ বলেছে। বিএনপি শেষে যখন দেখেছে গণভোট হইলেও কি না হইলেও কি, আপনি আমার কথা শুনলেন না, আমি বললাম গণভোট, বিএনপি বললো যে যদি হয় তাহলে একদিনেই হতে হবে। কেন হতে হবে? যে একটা তো আমি জানতেই আছি এটা কোনো আমার আইনের মধ্যেই নাই, সংবিধানেই নাই এখন গণভোট। এই গণভোট দিতে যাওয়ার আগে আরেকটা গণভোট দেওয়া দরকার, যে গণভোটটা হবে কি হবে না। রাষ্ট্রপতি এই অধ্যাদেশ দিতে পারে না। তো ৭২-এর সংবিধান, যে সংবিধান আছে তার মধ্যেই এটা নাই এখন। ওই ৩টা পর্যন্ত গণভোট হয়ে গেছে, তারপরে নাই, এটা শেষ করে দিছে। তাইলে আপনার গণভোটটা যেটা নাই সেটা হইলেই কি না হইলে কি, বিএনপির কথা হইলো আমার নির্বাচন দিয়ে কথা। বেশ, বিএনপি শেষে বলল একদিনে হতে হবে। জামাত আবার আন্দোলনের ভয় দেখাইলো, আন্দোলনে মাঠে নামলো, তারেক রহমানরে গালাগালি করলো, বিএনপিরে গালাগালি করলো, বিএনপি ওই জায়গা থেকে সরল না। এতে কি হলো দেখেন, জুলাই সনদ নামে যেটা করলো, বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, আপনারা জানেন, নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সিগনেচার করেছিল জুলাই সনদে। কিন্তু প্রধান উপদেষ্টা যখন এটা প্রকাশ করলেন তখন কিন্তু এমবার্গোগুলো একটাও ছিল না, নোট অফ ডিসেন্টগুলো ছিল না। বিএনপি কিন্তু প্রতিবাদ করলো। বিএনপি প্রতিবাদ করার পরে তারা কিন্তু কেউ, না প্রধান উপদেষ্টা না জামাত, তাদেরও কিন্তু চারটা কিন্তু কারোরই মানা সম্ভব না। কিন্তু তারা মনে করলো যেহেতু সরকার জামাতের পক্ষে, সরকার এনসিপির পক্ষে, তারা মনে করলো যে হ্যাঁ এটা আমরা মেনে নিতে পারি। তারা সরকারের সঙ্গে কথা বললো না, সরকার একচেটিয়া এটা নিয়ে করলো। বিএনপি এই দিকে মাথা ঘামালো না, বিএনপি নির্বাচনের দিকে শোনেন। আমি বলি, আমি আপনার কথা, আপনি যেটা বলবেন আমি ধারাবাহিক আসছি। বিএনপি শেষ করে দিল, ঠিক আছে ইলেকশন হোক। বিএনপি কিন্তু তার এমবার্গো কিন্তু বলে দিল প্রধান উপদেষ্টাকে যে আমরা এইটাই সিগনেচার করি নাই, সো এটা নিয়ে আবার ক্যাচাল হবে, এটা কিন্তু বলে দিল। তারপরে যখন এটাই থাকলো বলবৎ, তখন বিএনপি কি করলো? বিএনপি বলল যে বিএনপি ভোট, এই ভোটের পক্ষে হা ভোট দেওয়ার কথা না ভোট দেওয়ার কথা কিছুই বলে না। তখন সামান্য ওই পক্ষ থেকে আসা শুরু করলো বিএনপি না ভোটের পক্ষে কাজ করছে, বিএনপির অমুক জেলায় অমুক থানায় না ভোটের পক্ষে বলছে। এখন যে কোনো একটা মানুষ তার মতামত ব্যক্ত করতেই পারে একটা দেশে, স্বাধীন দেশে। সেইখানে বিএনপির প্রথমে নির্বাচনী চিফ কোঅর্ডিনেটর নজরুল ইসলাম খান সাহেব বললেন, সেটাকে তারা মানলো না। তারপরে মহাসচিব বললেন, সেটাও মানলো না। তারপরে যখন খোদ চেয়ারম্যান বললেন একটা সভায়, তখন বললেন উনি ভয় পাইছে, তাই বলছে। উনি বলছে ঠিকই, কিন্তু ওনারা কাজ করে না। আজকে যেভাবে ওই আপনি বলবেন দেখে আমি এটা বললাম, এই কথাটাই আমি যে ওই জায়গায় যে গণভোট আমি মানি না, যদি বলি এমবার্গো ছিল সেই কারণে আমি মানি না, তারপরও রাজি হয়ে আবার গণভোটে হার কথাও বলল। এইখানে আমি বলি, এইখানটা বলি যে জিনিসটা আপনার একটা ডিম আপনি মুরগিতে তা দেওয়ার জন্য বসাইছেন, যে ডিমটা কাঞ্জা হয়েছে, এটার আপনি যত দিন ৩৩ দিন বসায় রাখেন আর ৬০ দিন বসায় রাখেন, ওই ডিমের বাচ্চা ফুটবে না। এটাই কনফার্ম। বিএনপি জানে যে 2/3 মেজরিটি থাকলে এই ডিমে বাচ্চা ফুটবে না। আর যদি 2/3-এর নিচে হয় তাহলে জবরদস্তি করে তারা নিবে ঠিক, কিন্তু আইনকে তারা মানবে না। তো এই যে আইনকে মানবে না, জবরদস্তি করে নিবে। এখন বিএনপি 2/3 মেজরিটি, তার আগে আমি বলি, তার আগে বলা হয়েছে না যে সংসদ যেটা ফাইনাল করবে, সংসদ ফাইনাল করবে। তাহলে সংসদ যদি ফাইনাল করে, এবং ওইখানে আলী রিয়াজ আরেকটা প্যাচ কি দিয়েছে যে 180 দিনের মধ্যে যদি না করা হয় অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক, এটি কি মামার বাড়ির আবদার যে চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে? আপনার সংবিধান যে কথা বলবে, সংবিধানের বাইরে কথা বলা কারো কোনো এখতিয়ার নাই। আপনার গত সরকার ইন্টারিম গভর্নমেন্ট, সেও কিন্তু সংবিধান মান্য করেই আসছে, যে কারণে রাষ্ট্রপতিকে উৎখাত করতে পারে নাই তারা। ওই রাষ্ট্রপতির হাত দিয়ে কিন্তু তারা শপথ নিয়েছে। তো সেইখানে আমি বলছি, সংবিধান মান্য যদি কাজ করা হয়, এখনো যদি সংবিধান মেনে কাজ করা হয়, 2/3 মেজরিটি ওইখানে মাস্ট। 2/3 মেজরিটি হা জয়যুক্ত না হলে এই আইন পাশ হবে না। এখন হা জয়যুক্ত হওয়ার জন্য যা যা করার, সেটা যদি বিরোধী দল, আমি সম্মানের সাথে বলছি, যদি বিরোধী দল করতে পারে, এর মধ্যে যেটা এইখানে যে এই যে ডেপুটি স্পিকার, এইখানে এটা বিএনপির বদান্যতা। এখনো তো পাশই হয় নাই আপনার। পাশ হওয়ার পরে না আপনার বাধ্যবাধকতা থাকবে। আপনি জোর করে বললে তো হলো না, আপনি জোর করে শপথ নিলে তো হলো না। ব্যারিস্টার তানিয়া আমির কি বলছে?
আমি যদি একজন লয়ার হিসেবে বলি, ব্যারিস্টার তানিয়া আমির বলছে যে একদিনে দুইটা শপথ নিতে পারে না, তাহলে আগে শপথটা স্বাধীন মালিকও ভঙ্গ বলেছেন। হয়ে যায়। স্বাধীন মালিকও তাই বলেছেন। তাহলে আপনি আগুন নিয়ে খেলতে পারেন, আমি তো আগুন নিয়ে খেলতে পারি না। ওই যে ব্যারিস্টার রুমিন ফারহানা, ও তো স্বতন্ত্র নির্বাচন না, করেছে। আমার প্রশ্ন- নরমাল নিয়মে আমার প্রশ্ন ওই জায়গায়। নরমাল নিয়মে কি করা উচিত ছিল রুমিনের শপথ নেওয়ার কথা ছিল। রুমিন কেন নেয় নাই? কারণ রুমিন আইনের লোক, রুমিন বুঝেছে যে এই শপথ নেওয়া যাবে না। না, তুমি তো আপনাদের বিএনপির লোক। বিএনপির লোক না, এখন আপনি এটা বললেন না, বরং একজন বন্ধু যখন শত্রু হয় এর মতো শত্রু আর কেউ হয় না। বিএনপির ও নিজের লোক ছিল বিএনপির, কিন্তু এখন বিএনপি যখন বহিষ্কার করেছে, সে যখন অন্য চিন্তা ভাবনা করছে, সে যখন পাশ করেছে, তখন আর সে বিএনপি পারলে বিএনপির পাঁচটা বদনাম করবে, কথা বলছেন, সুনাম করবে না। আপনার কি স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যখন সালাউদ্দিন আহমেদ ছিলেন, তখন তার একটা বক্তব্য নিশ্চয়ই আপনিও শুনেছেন, যে একই দিনে যদি শপথ হয়, গণভোট হয়, আমরা একই দিনে দুইটা শপথে সই করব, সমস্যা তো নাই, এই কথাও তো তিনি বলেছিলেন। আমি বলি উনি কি বলেছিলেন নির্বাচনের ভোটের আগে, আমি সেটা বলছি না, আমি আপনার আইনের মারপ্যাচ গুলোর কথা বললাম। না, আমার প্রশ্ন যে এই জায়গায়, এইখানে আইনের মারপ্যাচটা কি নির্বাচনের পরে বুঝলেন? না না, আগেই বলছে, আগেই সবকিছু বলছে, এটাও তো বলছে। একটু যেতে চাই আলমামুর রাসেল। আলমামুর রাসেল, আপনার কাছে একটি প্রশ্ন, আমি এটা একটু বলি। না আমি শেষ করে প্রশ্নটা করে ফেলি, আমার কাছে খুবই কম সময়, যদি ভাবে বলি, আপনিও নিশ্চয়ই খবরটা পেয়েছেন, গার্ডিয়ান একটা নিউজ হয়েছে, আওয়ামী লীগ ফেরার মানে একটা চক্ষুষে আওয়ামী লীগ ফেরার জন্য। আমরা দেখলাম নির্বাচনের পর আওয়ামী লীগের বিভিন্ন অফিস আদালত, অফিস কার্যালয়গুলো খুললো, তাদের জাতীয় পতাকা তোলা হলো, এবং কেউ কেউ আবার আজকে চিফ প্রসিকিউটর তিনি বলছেন, বিচারের জন্য বলেছেন তিনি শেখ হাসিনাকে ফেরাতে পারবেন বা ফেরাতে চেষ্টা করছে সরকার। এখন আপনার কি মনে হয় আসলে আওয়ামী লীগ খুব শিগগিরই ফিরছে? প্রথম একটা, যারা 26শে মার্চকে তারা ঘিরে ফেরার একটা চেষ্টা করছে। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হলো বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরানো সম্ভব কিনা? আওয়ামী লীগকে ফেরাবে, এটা আমার কাছে কেন যেন মনে হয় বিএনপির নির্বাচনে কমিটমেন্ট ছিল তাদের সাথে। না হলে আপনি দেখেছেন বিভিন্ন জেলাতে তাদের অফিস উদ্বোধন করছেন বিএনপির এমপি, খুলে দিচ্ছেন, উদ্বোধন করে তালা না, এখানে আবার অনেক প্রতিবাদও করেছে, যেটা কথা আপনি যখন এমপির পক্ষ থেকে যখন তালা খুলে দিচ্ছে, একটা আইনের আলোকে নিষিদ্ধ সংগঠন, আমাদের আইনে আছে, সন্ত্রাসের বিরুদ্ধে আইনে আছে যে আপনি নিষিদ্ধ সংগঠনের সহযোগিতা করলেও আপনি অপরাধী, আপনি তাদের প্রচার করলেও আপনি অপরাধী, সেখানে আপনি তার তালা খুলে দিচ্ছেন। আজকে আপনি সেই প্যাসিজমের রাষ্ট্রপতি ছিলেন চুপ্পু সাহেব, সেই চুপ্পু সাহেবকে আমরা এখন, আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব কি বলছেন, আমি কোর্টে আনকোট করে একটু পড়ে শোনাই। রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচন আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি, মানে কি এ রাষ্ট্রপতি কমিটমেন্ট, এই সে নির্বাচনে কমিটমেন্ট যা আপনাকে রাখবো, রাষ্ট্রপতি আপনিও থাকবেন, আর আপনাদের দলকে আমরা সহজ করে দিব। উনি তো নিজে বলেছেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন আমি ছাত্রলীগের নেতা ছিলাম, এই রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনার দুলা যদি আমার মাথায় না পড়ে তাহলে তো আমি সফলে না, বলেছেন যে সেকে সংবিধান অনুযায়ী এখনো মেয়াদ ওনার শেষ হয়নি, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার মেয়াদ শেষ হয়েছে। আরে ভাই, একটা বিবেকটা কাজে লাগান রে ভাই। সংবিধান অনুযায়ী উৎখাত করেছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা উৎখাত কি সংবিধানে আছে? আপনি একটা প্রধানমন্ত্রী উৎখাত করে দিবেন, সংবিধানে আছে? উৎখাত করেছে জনরোষে। আহা, তো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কে বাংলাদেশে এখন? শেখ হাসিনা 29 সাল পর্যন্ত। সংবিধান অনুযায়ী ওনারা বারবার বলেন যে সংবিধানের দোহাই, সংবিধান অনুযায়ী তো 26 সালে ইলেকশন হওয়ার সুযোগে নেই, সংবিধানে তো ইলেকশন হইতো 29 সালে। প্রত্যেক শুনেন 17-18 বছর শেখ হাসিনা যে ক্ষমতা ছিল জোর করে, সংবিধান দেখিয়ে ক্ষমতা ছিল, সংবিধান দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, সংবিধান দেখিয়ে সবকিছু করা হয়েছে। আপনি যে সেম সংবিধান বাংলাদেশের মানুষকে আবার দেখান, বাংলাদেশের মানুষ এখন আর, বাংলাদেশের তরুণ সমাজ গণ-অভ্যুত্থান শিখে গেছে, কিভাবে আন্দোলন করতে হয় শিখে গেছে। আপনি এদেরকে আর সংবিধান দেখাইন না। শেখ হাসিনা 17-18 বছর সংবিধান দেখেছে। আপনি বলেছেন যে একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যাবে, বলেছেন তো, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? সংবিধানে আছে একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হবে? এবার বলেন, যদি একটা শপথ নিলে স্বাধীন মালিক, তারা কি সংবিধান? তারা কি সংবিধান? তারা কি আইন? কিন্তু তারা কি আইন নাকি তারা সংবিধান? তারা কি শেখ হাসিনাকে বৈধ করার জন্য তো এই সংবিধান বিশেষজ্ঞ হাজার হাজার ছিল বাংলাদেশে। তারা কথা বলে শেখ হাসিনাকে বৈধ করার জন্য তো হাজার হাজার সংবিধান বিশেষজ্ঞ ছিল, সবসময় কি বলে ফতুয়া দিত, সংবিধান ফতুয়া দিত। আপনি বুঝেন? আচ্ছা, এবার আমাকে বলেন, এবার যুক্তিতে আসি, যদি একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যায়, তাহলে তো এই যে বিরোধী দল তো শপথ দুইটা নিয়েছে, তাহলে তো ওনাদের সংসদের শপথ বাতিল। যদি সংসদের বাতিল হয় তাহলে তাদেরকে আপনি ডেপুটি স্পিকার বানাবেন কিভাবে? যুক্তি দেন। আপনি বললেন একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল, তাহলে তো বিরোধী দল শপথ নিয়েছে, দুইটা শপথ নিয়েছে, তার মানে তাদের সংসদ সদস্য শপথ বাতিল। বিএনপি তো বলে নাই। আহা, আপনি বললেন তো একটা নিলে আরেকটা বাতিল, যদি একটা নিলে আরেকটা বাতিল হয়
তাহলে তারা তো সংসদ সদস্য পদ বাতিল হবে। তো তাদেরকে যে আপনি ডেপুটি স্পিকারের প্রস্তাব দিচ্ছেন, তাদেরকে আপনি বিরোধী দলের নেতা বানাইলেন, তাহলে হলো কি? ওটার তো কারণ আছে। হলো কি? ওটার তার তো মানে কারণ ভাই আছে। আপনি হচ্ছে ওই বললাম না চেরি পিকিং এর মতো, আপনার সংবিধানে সংবিধান চান আমাদের লবণের মতো, যা যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার না করবে। আপনি কি এটা মনে করেন যার কিনা? মোহাম্মদ যতটুকু সাল্লাম, আমি প্রয়োজন এটাও বলি, সে ততটুকু এটা ব্যবহার বলি করবে। যদি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, বিএনপি সরকার এবং ডেপুটি স্পিকার জামায়াতের এটা একটা সম্মিলিত সরকার হচ্ছে, কারণ জাতীয় মানে সরকার, জাতীয় সরকার তারেক রহমান যেটা বলেছেন, জাতীয় সরকার আপনি শুধু রাষ্ট্রপতি বানাইলে তো হবে না। আপনি যেমন হচ্ছে আপনি প্রধানমন্ত্রী তাহলে তো বানাইলেন, আমাদের ভবিষ্যৎ ভালো। আপনি প্রধানমন্ত্রী বানেন, প্রধানমন্ত্রীর ম্যান পাওয়ার আছে। বিরোধী দলের নেতা বানেন, তার ম্যান পাওয়ার আছে। তো রাষ্ট্রপতি ম্যান পাওয়ার কই? তো তাদেরকে নিয়ে আসেন। রাষ্ট্রপতি ম্যান পাওয়ারও লাগবে তো। আপনি তিনটা না, আপনি জাতীয় সরকার করবেন 3 ধাপ, রাষ্ট্রপতি 1 ধাপ, প্রধানমন্ত্রী 1 ধাপ, বিরোধী দল 1 ধাপ। তো তাদের ম্যান পাওয়ার চেইন কই? তার মানে আওয়ামী লীগের চেইনটাকে নিয়ে আসেন, তাহলে তো সুযোগ করে দেন। আইনের মাধ্যমে তো আপনি এই করেছে, আপনার তো আইন তো আপনার হাতে, সুযোগ আছে। আপনি যে দেখেছেন রিট করেছে, 2টা রিট হয়েছে, এই গণভোট বাতিল এবং সংস্কার আদেশটা বাতিল করা, সেই রিটটা শুনানি করেছে কে জানেন? সেই রুটটা শুনানি করেছেন গাজী সজল সাহেব। উনি হচ্ছে নির্বাহী সদস্য, বিএনপির সদস্য, কি বলে জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য। তারপরে তহিদ সাহেব, উনি হচ্ছে বিএনপির যে জাতীয় দলের আইনজীবী ফোরাম, সেই আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব, উনি শুনানি করেছেন। ভাই আমরা তো এর আগে আদালতের মাধ্যমে অনেক কিছু দেখেছি। শেখ হাসিনা তো আদালতের মাধ্যমে সবকিছু করতে চাইছিল। আপনি আদালতের মাধ্যমে যখন করতে যাইবেন, তখন এটা জনগণের বিপরীতে চলে যাবেন। আপনাদেরকে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি জানেন? ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমরা যখন ক্ষমতা থাকি আমরা মনে করি আমার সব ঠিক, কিং কান ডো রং, কোনো ভুল করে না কিং। কিন্তু এটা বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে। যদি জনগণের পালস না বুঝেন, তাহলে কিন্তু আপনার জন্য আমরা সমালোচনা কেন করছি? যাতে আপনি ঠিক পথে থাকেন। আমরা চাই আপনি ক্ষমতা কন্টিনিউ করুন। আমরা চাই তারেক রহমান সাহেব এমন একটা ব্যক্তি, যে ব্যক্তি যে এমন একটা পরিবারকে ওন করে, যে পরিবারের প্রধান ছিল রাষ্ট্রপতি, বাবা মা দুজনে প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। একজন রাষ্ট্রপতি, বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন। এমন ব্যক্তি কিন্তু বাংলাদেশে আর কেউ নেই। আমি চাই উনি কন্টিনিউ করুক, আমরা চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি এই জায়গাগুলো যদি ঠিক না করেন, তাহলে তো আপনার জন্য আপনার কবরের গর্ত, মানে খোঁড়া আপনি নিজে খুঁড়বেন। ধন্যবাদ।